নমস্কার। কেমন আছেন আপনারা? আমি নিবেদিতা বন্দ্যোপাধ্যায় এবিপি লাইভের পক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো গ্যাস্ট্রিক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সার, বা আপনারা একে স্টমাক ক্যান্সারও বলতে পারেন। বিষয়টি যথেষ্ট মারাত্মক বলে মানুষ মনে করেন। এবার আদৌ ক্যান্সার হিসেবে এটা কতটা ভয়ের, কতটা মারাত্মক, এই সব কিছু নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সিনিয়র মেডিকেল অনকোলজিস্ট ডক্টর পৌলমী বসু। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে গ্যাস্ট্রিক ক্যান্সার বা স্টমাক ক্যান্সার যে নামই ডাকি না কেন, বিষয়টা কি? প্রথমে জানতে হবে যে ক্যান্সার বিষয়টা কি। ক্যান্সার মানে কি? কিছু খারাপ রকমের সেল যেগুলো একটা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, মানে 2 থেকে 4, 4 থেকে 16, মানে এই বাড়াটা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে ক্রমশ বাড়তে থাকে। এবার এইটাই যখন স্টমাকের মধ্যে হচ্ছে তখন সেটাকে আমরা বলছি স্টমাক ক্যান্সার। ওকে। তো এই স্টমাক ক্যান্সার বিষয়টা কি মানে কতটা মারাত্মক? আমরা জানি বেশ কিছু ধরনের ক্যান্সার পৃথিবীতে ভীষণভাবে বেড়ে চলেছে। এই স্টমাক ক্যান্সারটা কিভাবে বাড়ছে? স্টমাক ক্যান্সার যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে বলছে যে এটা হচ্ছে 5th মোস্ট কমন ক্যান্সার। আর যদি দেখা যেতে পারে ডেথ রেট, মানে কতটা, মানে কোন নম্বরে স্টমাক ক্যান্সার দাঁড়িয়ে আছে ডেথ রেটের হিসাবে, সেটা দেখা যেতে পারে 3 নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে স্টমাক ক্যান্সার। আর যদি ইনসিডেন্স ওয়াইজ বলা যেতে পারে, ইয়েস, এখন তো আমরা সবাই জানি ক্যান্সারের ইনসিডেন্স মানে নতুন কেসের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। সেটা যে কোনো কারণেই, বিভিন্ন কিছু মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর, কিছু নন মডিফাইবেল বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলোর জন্য এই ক্যান্সারের ইনসিডেন্স কিন্তু ক্রমশ বাড়ছে। আচ্ছা, তো মানে স্টমাক ক্যান্সার কতটা ছড়িয়ে পড়ে, দ্রুত কতটা ছড়িয়ে পড়ে? স্টমাক ক্যান্সারের যেটা সব থেকে খারাপ জায়গা সেটা হচ্ছে না, মানে সিমটমস গুলো এতটাই ভেগ, মানে পেশেন্ট যে ইনিশিয়াল স্টেজে আসবে, ক্যান্সার ব্যাপারটা কি, সেটা যখনই আমাদের একটা ক্যান্সার পেশেন্ট আসছে আমরা প্রথমে তাকে কি করি, কোন স্টেজে রোগটা রয়েছে সেটার জন্য ইনিশিয়াল কিছু আমরা স্টেজিং ওয়ার্কআপ করি, যে একদম প্রাথমিক স্টেজ নাকি একদম লাস্ট স্টেজে চলে গেছে। তো এবারে পুরো ট্রিটমেন্ট প্ল্যানটাই কিন্তু ডিপেন্ড করবে স্টেজটার উপরে। স্টমাক ক্যান্সারের যেটা সব থেকে মুশকিলের জায়গা সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে সিমটমস গুলো খুব ভেগ সিমটমস। যেমন একটা পেটে পেন হচ্ছে, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেন, এটা কিন্তু অন্য যে কোনো কিছুতে হতে পারে। যেরকম ম্যাক্সিমাম মানুষ মনে করে আমার কোনো গ্যাসের সমস্যা হচ্ছে, তাই না? এই এই কথাটা দেখবেন পেশেন্ট এসে আমাদের কিন্তু ওপিডিতে সবসময় বলে যে আমি কিছু বুঝতেই পারিনি, এবার এই ব্যথাটা তো আমি অন্যরকম কিছু ভেবেছি। তো সিমটমস গুলো খুব ভেগ, যেমন খাওয়ার পরে দেখা যায় একটা ব্লোটিং লাইক সেনসেশন। তো এই সিমটমস গুলো হচ্ছে ইনিশিয়াল সিমটমস। কিংবা দেখা যাচ্ছে যে খাবার ঠিক মতো হজম হচ্ছে না, একটা ইনডাইজেশন যেটা অনেক দিন ধরে থাকছে। তো যেটাতে জোর দিতে হবে সেটা হচ্ছে ডিউরেশন। একটা কিছু সমস্যা হচ্ছে কিন্তু সেটা যদি আমার অনেক দিন ধরে থাকছে, 6 সপ্তাহ 2 মাস হয়ে গেল একই রকম সিমটম দেখা যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই আমাদের কিছু না বেসিক কিছু ওয়ার্কআপ সেগুলোর মধ্যে ঢুকতে হবে, যাতে আমরা ইনিশিয়াল স্টেজে রোগটাকে ধরতে পারি। আর যদি এই রোগটাই একটু অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, মানে ধরুন বেশ কিছু জায়গাতে ছড়িয়ে গেল, তাহলে যে যে জায়গাতে ছড়াচ্ছে সেরকমের মতো করে তার সিমটমস দেখা দিচ্ছে। বোঝাতে পারলাম? এটা হ্যাঁ, হচ্ছে একদমই। মোটামুটি স্টমাক হ্যাঁ, ক্যান্সারের ইনিশিয়াল আসলে মানে সিমটম। ম্যাম আপনি ঠিকই বলেছেন। যে পয়েন্টগুলো আপনি বললেন, সিম্পটমস গুলো সেগুলো খুবই কমন। মানে সাধারণ মানুষের যাদের একটুখানি অম্বল, গ্যাস, বুক জ্বালার সমস্যা থাকে, তাদের তো এই পেটে ব্যথা হওয়া বা বমি পাওয়া, বা আপনি যেটা বলছেন খাবার পর হতেই পেট থাকে। ভার ভার লাগা, এগুলো খুবই মানে সাধারণ একটা ব্যাপার। আর হয়তো এই একই ধরনের সিম্পটম অন্য অনেক রোগেও দেখা যায়, তাই নয় কি? একদম। সেটার জন্যই কিন্তু দেখা যায় যে স্টমাক ক্যান্সারটা কিন্তু খুব লেট ডায়াগনোজ হয়। ম্যাক্সিমাম স্টমাক ক্যান্সারই অনেক দেরিতে এসে ধরা পড়ছে। এবার অনেক সময় স্টমাক ক্যান্সারে আবার দেখা যাচ্ছে যে পটির পায়খানার রাস্তাটা দিয়ে ব্লিডিং আসছে। এই সিমটমস গুলো কিন্তু বেশ কিছুটা ভেগ, কারণ হচ্ছে এগুলো অশ্বতেও অন্য হতে অনেক পারে। বিনাইন কন্ডিশনেও কিন্তু হতে পারে। তো সেটার জন্যই মেন জোর দেওয়া ডিউরেশন জায়গাটাতে, যে এই আনইউজুয়াল সিমটমসটা আপনার কত দিন ধরে স্টে করছে। আর আরেকটা জিনিস আমরা সবাই জানি, যে কোনো ক্যান্সার, সেটা স্টমাক ক্যান্সারের জন্য নয়, সেটা হচ্ছে কি, ওয়েট লস, মানে আমার ওজন একটা অস্বাভাবিকভাবে ওজন কমে যাচ্ছে এবং খিদে চলে যাচ্ছে, যেগুলো আমরা বারবার জোর দিই, এগুলোও যদি তার সঙ্গে থাকছে
তখন কিন্তু সেটাকে অবশ্যই ভাবতে হবে যে এটার কিন্তু কিছু টেস্ট করে দেখে নেওয়া দরকার যে এতে কোনো খারাপ রকমের কিছু আছে কিনা। এই যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে, যে সেটা হচ্ছে যে এই সিমটমস গুলো আপনি বলছেন সত্যি খুব কমন, যে কারণে মানুষ আপনাদের কাছে যেতে খুব দেরি করে ফেলে। এবার খুব স্বাভাবিকভাবেই আমাদের আলোচনাটা যারা শুনছেন তারাও শুনতে পাচ্ছেন যে এই সিমটম গুলো দেখা মাত্রই তো কেউ অঙ্কোলজিস্টের কাছে যাবে না। খুব স্বাভাবিকভাবে মানুষের সাইকোলজি তাকে মানতে, মানে সত্যি কথা বলতে বাধা দেয় যে তারও ক্যান্সার হতে পারে। সেই জন্য মানুষ প্রথমে নিজে নিজে একদম। ট্রিটমেন্ট করে। তো এই সিমটম গুলো দেখলে কি করতে হবে, মানে আপনার পরামর্শটা কি? দেখুন, এই যে কথাটা বললেন এটা খুব স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে মেনে নেওয়াটা, অ্যাকসেপ্টেন্সটা ভীষণ দরকার এই ট্রিটমেন্টে। আমার যেটা পার্সোনালি মনে হয় ক্যান্সারের ট্রিটমেন্টে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে প্রপার মানে কাউন্সিলিং বা তার অ্যাকসেপ্টেন্সটা ভীষণ দরকার। একটা মানুষ না প্রথমে এটা মানতেই চায় না যে তার এই রোগটা হয়েছে। এরকম প্রচুর পেশেন্ট আসে আমাদের কাছে যারা কিন্তু বারবার রিভিউ করতে চায় যে আমার কি আদৌ বায়োপসিতে ক্যান্সারটা আছে, আপনি কি আর একবার কনফার্ম করবেন। মানে এটা মানুষের ধর্ম যে মানুষ খারাপ জিনিসটাকে ভাবতেই চায় না যে এটা হয়েছে। তো এটা তো ডেফিনেটলি হয়। তো সেটার জন্যই কিন্তু যদি এরকম আনইউজুয়াল কিছু সিমটম যেগুলো আমরা আগেই আলোচনা করলাম, যে খিদে কমে যাচ্ছে, ওজন চলে যাচ্ছে, ওজনটা অনেক তাড়াতাড়ি করে কমছে এবং দেখা যাচ্ছে যে একটা পারসিস্টেন্ট এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেন হয়েই যাচ্ছে, কিছু খাবার হজম হচ্ছে না বহুদিন যাবত, কিংবা পেটটা খাবার পরে একটা ফুলে থাকছে, এটা ব্লোটিং লাইক সেনসেশন আমরা বলি। তো এগুলো যদি অনেকদিন ধরে থাকছে তাহলে অবশ্যই কিন্তু একটা প্রপার কোনো অঙ্কোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। অ্যাকচুয়ালি কি হয়, ইনিশিয়াল এই কমপ্লেন গুলো নিয়ে ম্যাক্সিমাম মানুষ হয়তো জেনারেল ফিজিশিয়ান বা সেখানে যান। তো সেটা থেকে যদি দেখা গেল যে না, যে আমাকে ডাক্তারবাবু কিছু মেডিসিন দিয়েছেন কিন্তু সেটাতে আমার কাজ হচ্ছে না, এই কমপ্লেন গুলো কিন্তু থেকেই যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই উচিত একজন অঙ্কোলজিস্টের পরামর্শ নিয়ে অ্যাটলিস্ট খারাপটাকে রুল আউট করে নেওয়া যে না আমার খারাপ কিছু হয়নি। তাহলে কিন্তু আমরা অনেক ইনিশিয়াল স্টেজে ধরতে পারি রোগটাকে। এই যে অসুখটা, এটা কি হেরিডিটারি? মানে আমরা অনেক ক্যান্সারের ক্ষেত্রে জানি যে যেগুলোর মধ্যে একটা হেরিডিটারি ব্যাপার থাকে, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলা হয় যে কোনো একদম। আগে কারো থাকলে একবার হেরিডিটারি, চেক হ্যাঁ। করাতে থাকুন। তো এই ক্ষেত্রে কি ব্যাপার? 5 রকমের ক্যান্সারকে আমরা মোটামুটি হেরিডিটারি বলতে পারি: ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। ওকে। এই ক্যান্সার গুলো ম্যাক্সিমাম বলা যেতে পারে হেরিডিটারি, মানে বাড়িতে যদি কারুর ক্যান্সারের রয়েছে তাহলে তার নেক্সট জেনারেশনে কিন্তু সেটা হওয়ার চান্স থাকছে। স্টমাক ক্যান্সার ভীষণভাবে হেরিডিটারি না হলেও কিন্তু স্টমাক ক্যান্সারে কিছু মিউটেশন আছে, CDH1 মিউটেশন আমরা যেটা বলি, সেটা কিন্তু যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা হেরিডিটারি। একদম বলা যাচ্ছে না যে এটা হেরিডিটারি নয়। বাড়িতে যদি কারোর স্টমাক ক্যান্সারের হিস্ট্রি রয়েছে তাহলে বেসিক কিছু জেনেটিক কাউন্সিলিং আমরা বলি, কিছু জেনেটিক টেস্ট থাকে, সেই টেস্ট গুলো করে নিলে কিন্তু বোঝা যাওয়া সম্ভব যে তার এই ক্যান্সারটা হওয়ার চান্স কতটা পার্সেন্ট থাকছে। এতে হাই রিস্কে কারা আছেন? মানে আমরা যেমন জানি লাং ক্যান্সার বেশি পুরুষদের হয়, প্রস্টেট ক্যান্সার অবশ্যই সেখানে পুরুষদের ব্যাপারটা বেশি স্মোকিং থাকে। যারা করছে তাদের হচ্ছে, হ্যাঁ। তো প্রত্যেকটা ক্যান্সারেরই কিন্তু একটা হাই রিস্ক পপুলেশন আছে। ঠিক সেরকমই স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে আমরা হাই রিস্ক পপুলেশন করে বলতে বলি কোনগুলো, যেমন যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল স্মোকিং এর মধ্যে রয়েছেন, কারণ এই অ্যালকোহল স্মোকিং এর সাথে কিন্তু স্টমাক ক্যান্সারের একটা ডিরেক্ট কোরিলেশন রয়েছে। আর কারা হাই রিস্ক ফ্যাক্টরে থাকছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি, যেটা আপনি এক্ষুনি বললেন যে বাড়িতে যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকছে তাহলেও কিন্তু একটা স্টমাক ক্যান্সার হওয়ার চান্স থাকছে। আর কোনগুলো হতে পারে, এবার হচ্ছে আসি ডায়েট, যেগুলো স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে দেখা যেতে পারে যে কিছুটা হলেও চান্স বাড়াচ্ছে, যেটা আমরা বলি স্মোকড খাবার, স্মোকড ফুড, সেগুলো কিন্তু কিছুটা হলেও স্টমাক ক্যান্সারের চান্স বাড়ায়। আর কি কি কিছু বিনাইন কন্ডিশন, যেমন অনেকদিন ধরে কোনো গ্যাস্ট্রাইটিস রয়েছে, কোনো গ্যাস্ট্রিক পলিপ রয়েছে, কিংবা আরেকটা হয় সেটা হচ্ছে ইনফেকশন। স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটা ইনফেকশন আছে যেটা আমরা বলি ব্যাকটেরিয়াল ইনফেকশন, হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেটা হলেও কিন্তু অনেক সময় আস্তে আস্তে পরের দিকে যেতে যেতে সেটা কিন্তু ক্যান্সারে চেঞ্জেস হতে পারে। তো এইগুলোর যদি হিস্ট্রি থাকছে, এগুলো হচ্ছে সবগুলোই রিস্ক ফ্যাক্টর ফর স্টমাক ক্যান্সার। তো এগুলো যাদের মধ্যে রয়েছে তারা অবশ্যই সেই হাই রিস্ক পপুলেশনের মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে
আমরা এরকম কি কোনো বলতে পারি মেয়েদের বেশি হয় না ছেলেদের বেশি হয়, বা কোন বয়সে বেশি হয়? স্টমাক ক্যান্সারের রেশিও যদি আমরা দেখি, মেল ইজ টু ফিমেল রেশিও 2:1। আচ্ছা, সেটা কি মানে ছেলেদের এই স্মোকিং এবং অ্যালকোহলের হ্যাবিট সেই জন্য? কিছুটা তো অবশ্যই বলা যায়, কিছুটা অবশ্যই, বিকজ স্মোকিং, অ্যালকোহল এগুলোর যেহেতু ম্যাক্সিমাম কিছুটা হলেও দেখা যাচ্ছে যে ছেলেদের মধ্যে বেশি প্রবণতা, তো সেক্ষেত্রে হয়তো স্টমাক ক্যান্সার ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। বাট তাই বলে এটা নয় যে মেয়েদের স্টমাক ক্যান্সার হয় না, মেয়েদেরও কিন্তু সমানভাবে স্টমাক ক্যান্সার হতে পারে। হতে পারে। এবার আসি লাইফস্টাইল এবং ফুডের কথা, যেটা আপনি ছুঁয়ে গেছেন আগের প্রশ্নে। আমি অবশ্যই বলবো অনেক ক্ষেত্রে এখন অনেক রোগে বেড়ে যাওয়ার জন্য আমাদের লাইফস্টাইলকে দায়ী করা হয়, এবং সেই সঙ্গে খাদ্যাভ্যাস, টিন ফুড খাওয়া, প্যাকড ফুড খাওয়া এবং অন্যান্য জাঙ্ক ফুডের বাড়বাড়ন্ত। স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে এটা কত? হ্যাঁ, দেখুন, ক্যান্সারের ব্যাপারে না দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, মানে যেটা আমার আপনার কন্ট্রোলে রয়েছে। আর আরেকটা হচ্ছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেমন হচ্ছে এজ, বয়স বাড়তে থাকবে। আমরা বয়সটাকে কখনো একটা জায়গায় রেখে দিতে পারবো না। সেই সিনেমার কথাতে যে আজীবন আমরা জোয়ান হয়ে রইলাম, হবে না সেটা, তাই না? তো বয়স একটা নন মডিফায়েবল, ফ্যামিলি হিস্ট্রি একটা নন মডিফায়েবল জায়গা। কারণ আমার বাড়িতে কারোর ক্যান্সার আছে, তো সেটা তো আমার হাতের কন্ট্রোলে একদম। থাকছে না। এবার মডিফায়েবল গুলো কোনগুলো? মডিফায়েবল মানে খাদ্যের চেঞ্জেস, প্রপার ভালো ডায়েট, যেটা আমরা বারবার জোর দিই যে ম্যাক্সিমাম গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে থাকা, একটু স্মোক ফুড যেগুলো, সেগুলো যদি যতটা সম্ভব অ্যাভয়েড করা। আর যেগুলো সমস্ত ক্যান্সারের জন্য, এটা কিন্তু নট ফর অনলি গ্যাস্ট্রিক ক্যান্সার, এটা ফর অল ক্যান্সার, যদি কিছু লাইফস্টাইলে চেঞ্জেস আনা যায়, সেটা খুব বেশি কিছু নয়, সেটা এক নম্বর হচ্ছে রেগুলার এক্সারসাইজ। আচ্ছা। প্রত্যেকদিন 30 মিনিট অন্তত নিজের শরীরকে দেওয়া, 30 মিনিট ঘাম ঝরিয়ে একটা এক্সারসাইজ। সেই এক্সারসাইজটা যে কোনো কিছু হতে পারে, সেটা হতে পারে কেউ নাচ করে তার একটা এক্সারসাইজ হচ্ছে, কেউ যদি মনে করে আমার প্রত্যেককে জিমে যেতে হবে তা না, বাড়িতেও কিন্তু কিছু কিছু এক্সারসাইজ যেটা দিয়ে আমার ঘাম ঝরছে। আর 2 নম্বর কি লাইফস্টাইল মডিফিকেশন, সেটা হচ্ছে ওবেসিটিটাকে কন্ট্রোল। দেখুন, এক্সারসাইজ করলেই ওজনটাও একটা কন্ট্রোলের জায়গাতে আসবে, এই ওবেসিটিও কিন্তু অনেক রকম ক্যান্সারের সাথে রিলেটেড রয়েছে। 3 নম্বর কি রয়েছে? স্টমাক ক্যান্সারের জন্য ডিরেক্ট কোনো ভ্যাকসিনেশন এখনো আসেনি, কিন্তু বেশ কিছু ভ্যাকসিন আছে, যেমন সার্ভাইকাল ভ্যাকসিন, যেমন হেপাটাইটিস ভ্যাকসিন, এগুলোকেও যদি নেওয়া যেতে পারে ক্যান্সারকে কিন্তু প্রিভেন্ট করা যাবে। আর 4 নম্বর কি হচ্ছে? খাদ্যের চেঞ্জ, যেটা বারবার ধরে আমরা জোর দিলাম আগের গুলোতেও, যে ম্যাক্সিমাম গ্রিন লিফি ভেজিটেবল, একটু রেড মিটটাকে অ্যাভয়েড করা, এগুলো যদি করা যেতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি সেটা ক্যান্সারকে প্রিভেন্ট করা সম্ভব। আর আরেকটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন। যেমন আপনি প্রথমেই আলোচনা শুরু করলেন যে কি কি সিমটমস থাকবে, তো প্রত্যেকটা ক্যান্সারের কিন্তু কিছু ওয়ার্নিং সাইন সিমটমস রয়েছে। তো এই ওয়ার্নিং সাইন সিমটমস গুলো যদি জেনে যাওয়া যায়, যে স্টমাক ক্যান্সারের যেরকম আমরা বললাম পেটে একটা ব্যথা, কিংবা বারবার ইনডাইজেশন হচ্ছে, তো সেগুলো যদি থাকে, প্রত্যেকটা ক্যান্সারের এই ওয়ার্নিং সাইন সিমটমস গুলো জানলেও কিন্তু অনেকটা সচেতন হওয়া সম্ভব হবে। হ্যাঁ। এবার আসি চিকিৎসা। কারণ ধরুন এই মানে আনফরচুনেট এই ব্যাপারটা কারোর হলো, তো এবার কি মানে অ্যাডভান্সমেন্ট কি কি হয়েছে চিকিৎসায়, আর পেইনলেস চিকিৎসা কতটা অবশ্যই এগিয়েছে? ক্যান্সারের কিন্তু এখন অনেক নতুন ট্রিটমেন্ট বেরিয়েছে। স্টমাক ক্যান্সারের জন্য যদি আপনি স্পেসিফিক্যালি বলেন, তাহলে ইনিশিয়াল স্টেজে যদি স্টমাক ক্যান্সার ধরা পড়ে, তাহলে মেনলি আমরা যেটা বলি সেটা হচ্ছে সার্জারি। সার্জারির একটা বড় রোল রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যদি রোগটা একটু এগিয়ে গেল, মানে একটু অ্যাডভান্স স্টেজের দিকে গেল, সেক্ষেত্রে কি করা হয়? নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এই নিও অ্যাডজুভেন্ট কেমো কথাটার মানেই হচ্ছে কেমো দিয়ে রোগটাকে একটু ছোট করা। 4টে সাইকেল কেমো দিয়ে রোগটাকে আমরা ছোট করি, তারপরে অপারেশনের দিকে যাই, এবং অপারেশনের পরে কিন্তু আরো 4টে সাইকেল কেমো হয়, যাতে রোগটা সম্পূর্ণভাবে চলে যেতে পারে। আর তাছাড়া এখন আর কি কি ট্রিটমেন্ট অপশনও রয়েছে? রেডিয়েশন একটা অপশন রয়েছে স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে। আর নতুন অপশন বলতে অবশ্যই কিছু টার্গেটেড থেরাপি এসছে। নর্মাল কেমোথেরাপি আর টার্গেটেড থেরাপি, এই দুটোর মেন ডিফারেন্সটা সবারই জানা উচিত। কেমোথেরাপি সারা বডিতে কাজ করছে, আর টার্গেটেড থেরাপি কথাটার মানে কি? আমি কোনো একটা স্পেসিফিক টার্গেটকে হিট করছি। তো তাহলে কি হচ্ছে? সেই টার্গেটেড থেরাপি যদি স্পেসিফিক্যালি স্টমাক ক্যান্সারে দেখা যায় বেশ কিছু মিউটেশন পজিটিভ থাকে। স্টমাক ক্যান্সারের যে বায়োপসিটা হয়,
সেটা থেকে আমরা ওই পরীক্ষাগুলো করে থাকি। সেই পরীক্ষাতে যেমন হার্ট টু নিউ টেস্টিং বলে একটা আমরা স্টমাক ক্যান্সারের পরীক্ষা করি, সেটা যদি দেখা গেল পজিটিভ আছে, তাহলে কিন্তু আমরা স্টমাক ক্যান্সারে অ্যান্টি হার্ট টু টার্গেটেড থেরাপি সেটা দিয়ে এখন ট্রিটমেন্ট হচ্ছে। বর্তমানে ইমিউনোথেরাপি দিয়ে স্টমাক ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, সেইটার জন্য আমরা কিছু টেস্ট করি। একটা PDL1 টেস্ট হয়, করে আমরা দেখি যে তার স্কোরটা কত, মানে তার টিউমারটা কতটা ইমিউনোজেনিক, কতটা ইমিউনোথেরাপিতে কাজ করবে টিউমার। কারণ আমরা সবাই জানি ইমিউনোথেরাপি খুব কস্টলি ড্রাগ, তো সবাইয়ের জন্য ইমিউনোথেরাপি ডেফিনেটলি নয়। বেশ কিছু টেস্ট করে আমরা দেখে নিই যে তার শরীরে ইমিউনোথেরাপি আর কেমোথেরাপি কোনটা কাজ করছে, তো সেইভাবে স্টমাক ক্যান্সারের ট্রিটমেন্ট হয়। তো এই স্টমাক ক্যান্সার বিষয়টা কি খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে, মানে ছড়িয়ে যাওয়ার চান্স কি বেশি? অবশ্যই, যেটা বারবার জোর দিচ্ছি সেটা হচ্ছে সিমটমস গুলো এতটাই ভেগ, মানে আমরা যে পেশেন্টকে অ্যাওয়ার করব, আমরা যে পেশেন্টকে বলবো, ইনিশিয়াল স্টেজে স্টমাক ক্যান্সার খুব কম আসে। কারণ এত মানে সিমটমস গুলো যেহেতু অন্য অন্য যে কোনো বিনাইন কিছুর ক্ষেত্রেও না এই একই রকম সিমটমস নিয়ে পেশেন্ট থাকে, সেজন্য এটা যে ক্যান্সার সেটা বুঝতে বুঝতেই মানুষ অনেকটা দেরি করে ফেলে। বিভিন্ন ডাক্তারকে দেখাতে থাকেন, কিন্তু কোনোভাবেই হয়তো সেটা ঠিক হচ্ছে না। তো ওই জায়গাটাকেই জোর দিতে হবে যে ডিউরেশন। মানুষ যদি এটাকে জোর দিয়ে দেয় যে না, আমি ওষুধ খাচ্ছি কিন্তু আমার তারপরেও প্রবলেমটা যাচ্ছে না, তো দেন কিন্তু অবশ্যই একজন অনকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত, আর রোগটাকে যত তাড়াতাড়ি সম্ভব ধরা যেতে পারে। কিন্তু এটাই যদি ধরুন ইনিশিয়াল স্টেজে ধরা পড়লো না, আমরা জানি ক্যান্সার আস্তে আস্তে বিভিন্ন জায়গায় স্প্রেড করতে থাকে, তখন সেটা কি করতে থাকে, লোকালি স্প্রেড করতে থাকে। ধরুন স্টমাকের মধ্যে টিউমারটা রয়েছে, সেটা কিন্তু তারপরে তার আশপাশের নোড, আশপাশের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোর মধ্যে ছড়িয়ে যায়, এবং তারপরে আরো যখন অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি ডিস্ট্যান্স মেটস, মানে ওই স্টমাক ক্যান্সার সেটা হয়তো ব্রেনে চলে যাচ্ছে, সেটা হয়তো লিভারে চলে যাচ্ছে, মানে আর বাকি অর্গান গুলোর মধ্যে তখন মানে সেটা যুদ্ধ ছড়িয়ে যাচ্ছে। পরিস্থিতিটা অনেক বেশি কঠিন করে তুলছে। মানে আগে যত তাড়াতাড়ি ধরা পড়বে সেখানে আপনি অনেক 100 ভাগ। ছোট জায়গায় যুদ্ধটা চালানো যায়, এখানে অনেক বড় হয়ে অবশ্যই। যাচ্ছে জায়গাটা, সেক্ষেত্রে খুব কঠিন হয়ে একদম। যাচ্ছে। তো স্টমাক ক্যান্সার থেকে কি মানুষ সেরে উঠছে, সেরে ওঠার নিশ্চয়ই হাতটা সেরে কেমন? উঠছে। যে পেশেন্টরে, আমি যদি আপনাকে একদম পরিসংখ্যানের ডেটা বলছি, যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, স্টেজ 1-এ যদি ধরা পড়ে, 5 ইয়ার সার্ভাইভাল কিন্তু 90%, ম্যাক্সিমাম মানুষ ঠিক হতে পারে। স্টেজ 2-তে দেখুন এই সার্ভাইভাল রেটটাই 100 থেকে কমে চলে আসে 70, 50 এরকম জায়গাতে। স্টেজ 3-তে ওটা আরো কমে চলে আসে 40%। এটাই যখন স্টেজ 4-এ চলে গেল, মানে লোকটা ছড়িয়ে গেল, সেটা কিন্তু চলে এলো less than 10%। তার কারণ 5 বছর বেঁচে থাকার যে হারটা, যেটা একটা আমরা প্রত্যেকে যখনই পেশেন্ট আসে তাদেরকে বোঝাই, কারণ পেশেন্টের ফার্স্ট প্রশ্ন কি থাকে ওপিডিতে এসে, যে আমি কতদিন বাঁচবো, তাই না? ঠিক, যে কোনো মানুষ একটা এরকম রোগের মধ্যে দিয়ে এলে সবার আগে জিজ্ঞেস করে আমার মানে হাতে আর বাঁচবে কতদিন কিনা আছে। মানুষটি, তো সেটি। অবশ্যই, অবশ্যই, তো সেই হিসাবে যদি রোগটা ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, নিশ্চয়ই এখন এত কিছু ট্রিটমেন্ট অপশন, সেগুলো দিয়ে কিন্তু তাকে সুস্থ রাখা যাচ্ছে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সিমটম গুলোকে অবহেলা করা যাবে না। হতে পারে সিমটম গুলো খুব কমন, একদম। সেক্ষেত্রে হয়তো প্রথম দিকে কেউ জেনারেল ফিজিশিয়ান দেখালেন, তারা হয়তো নিশ্চয়ই গাইড করবেন। যদি কিছু অড জিনিস দেখেন তারা নিশ্চয়ই অনকোলজিস্টের কাছে যেতে গাইড করবেন, এবং ঠিক সময় ধরা পড়লে নিশ্চয়ই একটা সুস্থ জীবন রোগীরা পাবেন। এবং এখন তো মেডিকেল ট্রিটমেন্ট আপনি যা যা বললেন অনেক অ্যাডভান্স জায়গায় চলে গেছে, যার সাহায্য নিয়ে একটা মানুষ একটা ভালো জীবন, অপেক্ষাকৃত সুস্থ জীবন তারা কাটাতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সময় দিলেন। আশা করি আপনার পরামর্শে অনেকের লাভ হলো। ধন্যবাদ আজকের জন্য। নমস্কার। থ্যাংক ইউ।